দেশে কিছু ব্যক্তি নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এই সংকট মোকাবেলায় খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন সফল করতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করলে বর্তমান সরকার সম্মানের সঙ্গে পদত্যাগ করতে পারবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। আজ হোক বা কাল হোক নির্বাচন হতেই হবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, নির্বাচনকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং সবশেষ আরও একটি খবর, সেটি হলো মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের নতুন সদস্য হয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি আসন্ন নির্বাচন ও দাবির রাজনীতি। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। তিনি আছেন আমার সাথে অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথম আলোচনাটাই অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি বিষয়, সেটি হলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়েছি এবং দেখতে পাচ্ছি, সেটি হলো জামায়াতে ইসলামী সহ ৮টি দল যে 5 দফা দাবিতে আন্দোলন করছে, 11ই নভেম্বরের আগে অন্তর্বর্তী সরকারকে যে সেসব দাবি মেনে নিতে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, 11 নভেম্বর 8টি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে মহাসমাবেশ হবে। ঢাকার মহাসমাবেশ লক্ষ লক্ষ জনতার পদভারে মুখর হওয়ার আগে সরকার যেন 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে, তা না হলে 11ই নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। এবং শুধু তাই নয়, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করা হবে, তবু ঘি লাগবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আসলে এই বিষয়গুলোকে আমরা কিভাবে দেখব, জনাব আতিকুর রহমান? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সহ আলোচক রাশেদ ভাই এবং দেশবাসী যারা শুনছেন, দেশে বিদেশ সবাইকে আমাদের শুভেচ্ছা, সালাম। দেখুন, আমাদের জামাত ইসলামী সহ যে 8টি দল গত 2 মাস যাবতেই আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা রাজপথে আন্দোলনের কর্মসূচি আমরা পালন করছি। আমাদের প্রত্যাশা ছিল যে এই পর্যন্ত আমাদেরকে আসতে হবে না। বিশেষ করে দীর্ঘ সময় বসে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো তারা একমত হয়েছেন, তার আলোকে জুলাই সনদ হয়েছে। সেই জুলাই সনদের স্বাক্ষর হয়েছে আজকে প্রায় 22-23 দিন হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম, দেশের মানুষেরও প্রত্যাশা ছিল যে এর মধ্যেই জুলাই আদেশ যেটা হওয়ার সনদের একটা আদেশ হয়ে যাবে এবং তার ভিত্তিতে সরকার একটা গণভোটের আয়োজন করবে। কিন্তু আমরা খেয়াল করলাম যে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরও যাতে করে সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন হতে না পারে, তার জন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা নানা শর্ত জুড়ে দিয়েছেন। দেখুন, রাজনৈতিক দলগুলো সবাই মিলে বসে জুলাই সনদ তৈরি হয়েছে, 84টি বিষয় ঐক্যমত হয়েছে। যখন এটা বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন সুপারিশ করলো কমিশনের যিনি প্রধান চিফ অ্যাডভাইজারের কাছে, তখন থেকে এটাকে নেতিবাচক কথাগুলো শুরু হয়েছে এবং বলেছেন যে এটা প্রতারণা করা হয়েছে। তো সবাই মিলে আলোচনা করে একটা জুলাই সনদ হলো, সেখানে প্রতারণাটা কোথায় আসলো? এবং তাদের কথা হলো যে ওনারা যে বিষয়গুলো, যে জায়গাগুলোতে মৌলিক সংস্কার করা দরকার, এবং জামাত ইসলামী মনে করে ইসলামী দলগুলো যারা একসাথে আমরা আন্দোলনে আছি, যে রাষ্ট্রের যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে বিগত সময়ে আওয়ামী লীগ দেশকে এটা ফ্যাসিবাদী কাঠামোতে নিয়ে গিয়েছিল, ওই জায়গাগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এটি আমাদের জন্য একটা আশঙ্কা, যদি বিএনপি আগামী দিনে ক্ষমতা চলে আসে
জানি না কারা আসবেন। তখন এইগুলোতে জনগণের যেই প্রত্যাশা তারা সেটা পূরণ করবেন না, এবং তখন থেকে আমরা দেখলাম যে তারা অনেকটা বিরোধী অবস্থানে গিয়েছেন। যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন গিয়েছেন লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের আগ পর্যন্ত আমরা দেখেছি বিএনপির সব নেতারা তারা নানা ভাষায় সরকারের সমালোচনা করেছেন। ওই বৈঠকের পরে কেন যেন ওনাদের একজন নেতাও কোনোভাবে তারা সরকারের বিরুদ্ধে কথা বলেননি। এটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আবার দেখলাম যখন জুলাই সনদ কার্যকর নিয়ে জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গাটা ঐক্যমত্য কমিশন নিয়েই তারা বাস্তবায়নের সুপারিশ দিয়েছেন কীভাবে এটা বাস্তবায়িত হবে, আবার তখন তারা উঠে পড়ে লেগেছেন। আমরা মনে করি জামাত ইসলামী সহ ইসলামী দলীয় অবস্থানের কারণ হচ্ছে আমরা এখন সন্দিহান যে আমাদের সংস্কার করা, বিচার করা এবং একটা সুন্দর নির্বাচন করার যে একটা কমিটমেন্ট আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন, হয়তো কোনো দিন সেখান থেকে সরে আসছেন। আমরা মনে করি জুলাই সনদ আমাদের দেশের মানুষের জন্য একটা আকাঙ্ক্ষার প্রতিফলন। এটা নিয়ে জুলাই সনদ নিয়ে যেহেতু কথা বলছি আতিকুর রহমান, সেক্ষেত্রে বলতে চাই যে আপনি যে নোট অফ ডিসেন্টের কথা বললেন, বিএনপির যে নোট অফ ডিসেন্ট বিএনপি তো স্বাক্ষর করেছে, বিএনপি যে করেনি তা নয়, কিন্তু একটা রাজনৈতিক দল মানে সব রাজনৈতিক দল যে সবকটি বিষয়ে একমত হবে এমন তো কোনো নিশ্চয়তা তারা বেঁধে দেয়নি। সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টটা গেল কোথায়? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে এক ধরনের বিষয় শো করা হয়েছে, কিন্তু যখন দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ রূপ পেয়ে আসছে সেখানে অনেক কিছুই নেই। এবং এই যে জুলাই সনদ, সেখানে বেশিরভাগ বিষয়ই আসলে জামায়াতে ইসলামী এবং এনসিপির পক্ষে গেছে, তাদের কথা ভেবে করা হয়েছে, বিএনপিকে কোণঠাসা করা হয়েছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটি অস্বীকার তো করা যায় না জনাব আতিকুর রহমান। জি, যদি আমি বিএনপিকে বলি আপনার মাধ্যমে শোতে যে ওনারা বলো কোথায় কোথায় পরিবর্তনটা হয়েছে, ওনারা কি বলেছে যে আমরা এই জায়গাগুলোতে আমাদের এই সাক্ষ্য ছিল পরিবর্তন, তা কিন্তু বলছেন না। আর আপনি বলুন বিশ্বের কোথাও কি দৃষ্টান্ত আছে যে একটা ঐক্যমত্য কমিশন তারা একটা গণভোট নেবেন, সেই গণভোটে আপত্তি রেখে গণভোট নেওয়া হয়, এরকম কোনো এক্সাম্পল কি বিশ্বের কোথাও আছে? আমি যে কীভাবে ভোট আমি সেখানে দেবো যে আমি এতগুলো বিষয় সামনে আসছে, এখানে নোট অফ ডিসেন্ট, এটার ভোটটা কীভাবে হবে, কাউন্টটা কীভাবে? আসলে মূল হচ্ছে বিএনপি শুরুতেই তারা গণভোটকে তারা পক্ষে ছিলেন না। আমাদের ইসলামী দলগুলো যখন মাঠে ময়দানে আমরা কর্মসূচি ঘোষণা, তখন তারা এটাকে অনেকটা প্রেশারে তারা গণভোটকে নিয়ে তারা এটাকে এখন আসছেন ইলেকশনের দিন। যদি আপনি গণভোটের প্রতি আন্তরিকও হয়ে থাকেন তাহলে আগে কেন আপনি চাচ্ছেন না? যেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা এক ধরনের দুরভিসন্ধি। আমি আপনাকে এই অংশে একটু থামাই জনাব আতিকুর রহমান, যে আপনি মনে করছেন যে এই বিএনপি নির্বাচনের আগে এই গণভোট চাচ্ছে না, জাতীয় নির্বাচনের আগে, এটি বিএনপির এক ধরনের দুরভিসন্ধি। কিন্তু বিএনপি বলছে যে এখন যদি গণভোট হয়ে যায় সেক্ষেত্রে জাতীয় ইলেকশনের সময় আসলে ভোটার টানা যাবে কিনা এ ধরনের একটি শঙ্কার কথা বিএনপির পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হয়। রাশেদ খান, আমি আপনার কাছে আলোচনায় চলে যেতে চাই। এই যে এত কিছু বিষয় হয়ে গেছে এবং আমরা জুলাই সনদ নিয়ে নানা রকমের জটিলতা দেখতে পাচ্ছি, অনেকেই বলছেন যে এটি আসলে বাস্তবায়ন করা খুবই চ্যালেঞ্জিং। গণভোট সেটি আসলে হবে কি হবে না সেটি নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করছেন, এবং সর্বোপরি যে জাতীয় নির্বাচন সবচেয়ে বড় ভোট, যেটির জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করছি, সেটি নিয়েও অনেকে অনিশ্চয়তার কথা বলছেন। আপনি কতটুকু আশা দেখছেন? ধন্যবাদ ভাইকে সহ আপনাকে এবং দর্শকবৃন্দকে, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, জামাত ইসলাম সহ 8টি দল আন্দোলন করছে, বিএনপি করছে না। বিএনপি যদি আন্দোলন শুরু করে তখন কি হবে? তখন দৃশ্যমান হবে যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিভাজিত। এই যে আমাদের ভিতরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিভাজিত, এই দৃশ্যমানের সুযোগে যারা বাংলাদেশে আরেকটি 1-11 সৃষ্টি করতে চায় তারা সক্রিয় হবে। এর মাধ্যমে যেটি হবে যে হাসিনা আবারও ফিরে আসবে। বাংলাদেশে 1-11 ছাড়া হাসিনা ফিরে আসার কোনো সুযোগ নাই। সুতরাং আমার কাছে মনে হয় যারা আন্দোলন করছে তারা কি আবার হাসিনাকে ফিরিয়ে আনতে চায়? তারা কি চায় আমরা মাঠে নেমেছি বাকিরা নামুক? বিএনপি সহ অন্যান্য দলগুলোর কি লোক নাই, তারা নামতে পারে না? তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাতে পারি, স্মারকলিপি দিতে পারি। জামাত আজকে স্মারকলিপি দিয়েছে, দ্যাটস ভেরি গুড।
বাট তারা যে হুমকি দিল যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে, তাদের ঘি লাগবেই, তো তারা কি করবে ঘি দিয়ে? আমরা জানি যে কোথাও আগুন লাগলে সেখানে ঘি ঢাললে আগুন দাও দাও করে জ্বলে। এই ঘিটা কি ক্ষমতা? আমি তো সেটাই বলতেছি, এখন তারা কি যমুনায় আগুন লাগাইতে চায়, সেখানে ঘি ঢালতে চায়, নাকি আলোচনার মাধ্যমে সমাধানে আসতে চায়? আমি জানি না যে তারা আসলে কি চাচ্ছে, তাদের উদ্দেশ্য কি। আমরা দেখেছি নিম্নকক্ষে পেয়ারের দাবিতে তারা আন্দোলন করেছে। আমি জামাতকে ধন্যবাদ জানাই যে তাদের সভাপতির উদয় হয়েছে, তারা ওই দাবি থেকে সরে এসেছে। আমি এখন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে রাখছি যে একই দিনে বাংলাদেশে গণভোট, একই দিনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এবং আপনারা আপনাদের দাবি থেকে সরে আসবেন। যদি না সরে আসেন তাহলে এই বাংলাদেশে রাজনৈতিকভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত। কিভাবে? কারণ জামাত যদি মনে করে আন্দোলন করব, আন্দোলন ছাড়া হবে না, যমুনা ঘেরাও করব, হ্যাঁ ঘি লাগবে। ঘি কখন লাগে? আগুন জ্বালিয়ে দেওয়ার পর, আমি আগেই বলেছি। অথবা ঘি লাগে খাওয়ার জন্য। তো জামাত কি ঘি খেতে চায় নাকি আগুন কোথাও জ্বালিয়ে সেখানে ঘি ঢালতে চায়? দুইটার একটা। তো যাই হোক, আমার কথা হলো জামাত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, জামাত গণ অভ্যুত্থানের শক্তি, জামাত ভূমিকা রেখেছে। কিন্তু ইতিহাসের বাঁকে বাঁকে জামাতের রাজনীতি হলো ভুল রাজনীতি। জামাত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই যে শিশির মনির ভাইদেরকে দেখতেছেন, জামাতের বিখ্যাত আইনজীবী, তারা এক সময় জামাত ছেড়েছিলেন। কেন জানেন? জামাতের এই ভুল রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তিনি সহ আরো অনেকজনকে বহিষ্কার করা হয়েছিল। তো যাই পরবর্তীতে শিশির মনির ভাই তিনি অন্য কোনো দলে যোগদান করেননি, আবার জামাতে গিয়েছেন, ভালো কথা। কিন্তু আমার কাছে মনে হয় যে তারা জামাতে গিয়েও আসলে জামাতের সঠিক রাজনীতি নির্ধারণ করতে পারছে না। আমার কথা হলো যে আপনি বিএনপির সাথে আপনি আন্দোলন করেছেন না, বিএনপির সাথে ক্ষমতায় গিয়েছেন না, ভাই যেটি বললেন তাদের আশঙ্কা বিএনপি যদি ক্ষমতায় চলে যায় এবং এইগুলো যদি বাস্তবায়ন না করে। আচ্ছা, আপনি যখন বিএনপির সাথে ছিলেন আমাকে বলেন তো যে তখনকার বিএনপি আর বর্তমান বিএনপির ভিতরে পার্থক্য কি? আপনি সেই 1 সাল থেকে 6 সাল পর্যন্ত আপনি মন্ত্রিত্ব নেন নাই, 2টা মন্ত্রিত্ব। আপনি এর আগে বিএনপির সাথে জোট করে ক্ষমতার অংশীদার হন নাই। তখন বিএনপির সমালোচনা আপনি কেন করেন নাই? যখন আপনি 18 সালে ধানের শেষে ইলেকশন করলেন তখন কেন বললেন না যে আরপিও সংশোধন করতে হবে, নিজ নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে? আপনি এখন বলতে পারেন যে আমাদের নিবন্ধন ছিল না, এই জন্য ধানের শীর্ষে আমরা অংশ নিয়েছি। আমার কথা হলো অন্য দলও তো ছিল, বিএনপির সাথে অন্য জোট সঙ্গী ছিল না, তাদের প্রতীক নিতে পারতেন, কেন ধানের শীষ নিলেন? অর্থাৎ জামাত এখন ক্ষমতার রাজনীতি করছে। তারা মনে করছে যে ইতিহাসের সব থেকে সেরা সময়, এই সময়টা কাজে লাগাইতে হবে, সুতরাং এই সময়ে যা করার করে নিতে হবে, পরবর্তীতে কোনো গভর্নমেন্ট আসলে এরপরে হয়তো আমরা পারবো না। কিন্তু এই ধরনের ক্ষমতার রাজনীতি করার মাধ্যমে দেশের গুণগত কোনো পরিবর্তন হবে না। জামাতের কাছ থেকে মানুষ সহনশীলতা পছন্দ করে, জামাত তো ইসলামিক রাজনীতি করে, এই জন্য ইসলাম মানে কি শান্তি, শান্তি প্রতিষ্ঠা করবে জামাত, এইটা মানুষ পছন্দ করে। রাস্তাঘাট বন্ধ করে মহাসমাবেশ করবেন, জনভোগান্তি সৃষ্টি করবেন, এটা কি শান্তি প্রতিষ্ঠা? অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সেটা কি শান্তি প্রতিষ্ঠা? ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে সেটা কি শান্তি প্রতিষ্ঠা? এদেশে নির্বাচন বানচাল হলে সেটা কি শান্তি প্রতিষ্ঠা? এদেশে হাসিনা 1/11-এর মাধ্যমে ফিরে আসলে সেটা কি শান্তি প্রতিষ্ঠা? হ্যাঁ, জামাত আন্দোলন করতেই পারে, কিন্তু আন্দোলন করার তো সময় থাকে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিসের আন্দোলন? আলোচনা হইতে পারে, সমালোচনা হইতে পারে, স্মারকলিপি হইতে পারে, নেগোসিয়েশন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বিএনপির সাথে বসেছে, আপনাদের সাথে বসে নাই? বসছে তো। আপনাদের বড় 3টা দলকে নিয়ে যখন জাতিসংঘে যায় তখন কেন প্রশ্নে তোলেন না বাকিদের সাথে বৈষম্য করা হচ্ছে? আপনার বন্ধু যাদের নিয়ে আপনি আন্দোলন করতেছেন সেই 7টা দলের কোনো প্রতিনিধি নিয়ে জাতিসংঘে যায় নাই, আপনি প্রশ্ন তুলেছেন? তোলেন নাই। আপনার সুবিধা যেখানে হয় আপনি ওকে ফাইন, আর যেখানে আপনি বঞ্চিত হন তখন আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন না জাতিসংঘে 3টা দলকে নিয়ে যাওয়া যাবে না? বিএনপি এনসিপি মধ্যপন্থী দলের রাজনীতি করে, আপনারা তো ইসলামপন্থী। ইসলাম মানে কি সাম্য? ইসলাম মানে বৈষম্যহীন দেশ গঠন করা, ইসলাম মানে ন্যায় বিচার। আপনি কি আমার সাথে ন্যায় বিচার করেছেন? আপনি জামাত ইসলাম, আপনি বলছেন যে আগামী নতুন বাংলাদেশ গঠন করবেন, ইনসাফ কায়েম করবেন, আপনি তো এই দলগুলোর মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন নাই। সুতরাং আমি সেটাই বলতে চাই যে এই মুহূর্তে তারা আন্দোলন করছে, বিএনপি আন্দোলনটা শুরু করলেই দেশে একাকার শুরু হয়ে যাবে। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে বিএনপি আন্দোলন করতেছে না, কারণ আন্দোলনটা করলে এই যে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিভাজিত সবাই নেমে গিয়েছি, এখন যখন নেমে যাব সেবটস তৈরি হবে। আওয়ামী লীগের ভিতরে বোমা নিক্ষেপ করবে, আওয়ামী লীগ গুপ্ত হত্যা চালাবে, আমাদের ভিতরে আওয়ামী লীগ ঢুকে পড়বে, জামাত বিএনপির সাথে সংঘর্ষ হবে। দেন আপনি বলেন দেন কি? এইভাবে অনিশ্চিত গন্তব্যের দিকে আমি মনে করি বাংলাদেশকে ঠেলে দেওয়া যাবে না। অনিশ্চয়তার পথে এগিয়ে যাবে। অনিশ্চিত গন্তব্যের দিকে গেলে তো নির্বাচন হবে না। এখন আমি তো সেটাই মনে করছি
যে এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। গণভোটের প্রসঙ্গ বলে শেষ করি। না, এটা আমি আরো বিস্তারিত জানবো। গণভোটের প্রসঙ্গটি নিয়ে আমি আরো বিস্তারিত জানতে চাই রাশেদ খান। আমি একটা বিরতিতে যেতে চাই। বিরতির আগে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। জনাব আতিকুর রহমান, নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে আছে, আপনি দিবেন নিশ্চয়ই। আমরা ফিরে আসছি একটা বিরতি নিয়ে। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আলোচনার বিষয় আজ আসন্ন নির্বাচন এবং দাবির রাজনীতি। আমি এই অংশের শুরুতেই অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে চলে যেতে চাই। রাশেদ খানের বেশ কিছু প্রশ্ন ছিল, তিনি বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন এবং সেই সাথে আমি যদি আবারও একটু মনে করিয়ে দিই, সেটি হলো যে জামাতের রাজনীতিতে পদে পদে ভুল ছিল, সঠিক রাজনৈতিক দিক নির্দেশনা ছিল না। আপনাদের সুবিধা যেখানে সেখানে আপনারা ওকে থাকেন, অন্যান্য সময় আপনাদের তেমন কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এবং হঠাৎ করেই যদি আমি আরেকটু যুক্ত করি দর্শকদের প্রশ্নের সাথে, সেটি হলো যে হঠাৎ করে 24 পরবর্তী সময়ে নতুন করে এক ধরনের পটভূমি তৈরি হলো এবং সেই সময় জামাত শুধুমাত্র নিজেদের কথাই ভাবা শুরু করলো। জনাব আতিকুর রহমান, আপনি প্রশ্নগুলো নিশ্চয়ই দিতে চাইবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের রাশেদ ভাই তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আমি ভাবছিলাম যে আজকে তো বিএনপির প্রতিনিধি নাই, এখন দেখলাম যে না, উনি বিএনপি হয়ে কথা বলছেন এবং 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 না বলেন, এবং সেটারও আমরা লক্ষ্য জানি, যেহেতু ওনারা বিএনপির সাথে এখন হলো এটা নেগোসিয়েশনে যাচ্ছেন সিট ভাগাভাগি নিয়ে। হয়তো এই বিষয়গুলো বললে সুবিধা হবে। আমরা একটু কথা বলি। আমি আপনার কথার সময় কথা বললাম, আমি চুপ করেছিলাম। আমি বলছি, আমি সেগুলোই বলছি যে জামাত পদে পদে ভুল। একটু ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, কোথায় জামাতের ভুল ছিল, ক্যাটাগরিক্যালি বলবেন। ওনার কাছে জামাত থাকলো, এরপরে সারা শব্দ পাওয়া যায় না, এটি তো এক ধরনের ব্লেম। জামাত ইসলামী বিগত 15 বছরে আমরা তো রাজপথে ছিলাম এবং পত্রিকায় এসেছে 54% গুমের শিকার জামাত এবং শিবির। এটা কি ঘুমাই থাকলে আমাদেরকে গুম করা হতো? আয়নাগরে বন্দি কারা ছিল? শত শত নেতা কর্মী মানে হত্যা করা হয়েছে কি কারণে? আমরাই বেশি সাফার করেছি বিগত আওয়ামী লীগের সরকারের সময়। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা ফাঁসি দেওয়া হয়েছে, কেউ বিনা চিকিৎসা কারাগারে সেখানে মারা গিয়েছেন। আমরা তো রাজপথ ছেড়ে যাইনি। আমরা তো মনে করি বিগত সময়ে বিএনপির সঠিক ভূমিকা পালন না করতে পারার কারণে, এটা আপনিও জানেন, আমরাও জানি, যখন বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক দেওয়া হয়েছিল, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ছিল, আমরা শিবিরের নেতাকর্মী রাজপথে নেমেছিলাম। সেদিন বিএনপির কোনো সিনিয়র নেতা কেউ রাজপথে নামেন নাই এবং বিএনপি ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে মালিবাগে শিবির নেতা মনসুর শহীদ হয়েছেন। একটা আমরা জানতাম ঈদের পর আন্দোলন হবে, ঈদের পর আন্দোলন হবে। তার মানে হচ্ছে বিগত সময়ে আমরা মনে করি বিএনপির ভুল রাজনীতি এবং তাদের সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন করতে না পারার কারণে, তাদের আত্মকেন্দ্রিক মনোভাব, তাদের ভয় শঙ্কা, ব্যবসাকে টিকিয়ে রাখার মানসিকতার কারণেই জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি সেখানে পায়নি। আমরা মনে করি ভুল জামাতে ধরা যাবে। জামাত সবচেয়ে মজলুম সংগঠন ছিল বিগত 15 বছরে। আমাদের অফিস খোলার সুযোগ ছিল না, আমাদের নিবন্ধন ছিল না, প্রতীক ছিল না। যদি এরপরও আমরা বোধের মধ্যে থাকি তাহলে আসলে শুদ্ধ কারা সেটাও আমাদেরকে জানতে হবে। রাশেদ ভাই কিছু কথা বলেছেন এখানে যে আন্দোলন কেন করছি, কেন আন্দোলন করে কি আমার রাইট নেই? বিএনপি আন্দোলন করুক, ওনার দাবি নিয়ে মাঠে আসুক, কোনো সমস্যা। কিন্তু আমি বিএনপি আন্দোলন করা তাদের সক্ষমতা নাই, কিংবা তারা কোনো কিছুকে যৌক্তিক মনে করে তারা কর্মসূচি ঘোষণা করতে পারছে না বলে কি আমি আমার রাইটটা প্রয়োগ করবো না? আমি আন্দোলনকে ক্রিটিসাইজ কেন করবে না? অবশ্যই যুক্তিগত আছে, আন্দোলনের অযৌক্তিক কোথায়? রাজনৈতিক দলের রাজনীতির ধারা তো এক এক রকম হতে পারে, তাই না? আপনারা আন্দোলন করছেন, তারা করছে না। আমি একটু বলি আমাদের আন্দোলনের অযৌক্তিকতা কোথায়। জুলাই সন্ধ্যার আইনি ভিত্তিকে অযৌক্তিক দাবি, গণভোট কি অযৌক্তিক দাবি, হাসিনার অপরাধের বিচার কি অযৌক্তিক দাবি? ওনাদের সভাপতি তো গিয়া হলো মার খেয়েছেন জাতীয় পার্টির হাতে। আমাদের দাবি আছে জাতীয় নিষিদ্ধ করা, এটা কি আমাদের অযৌক্তিক দাবি? কোনটা অযৌক্তিক দাবি? এখন যেই দাবিটা বিএনপির সাথে বিপরীতে যাবে সেটা অযৌক্তিক দাবি হয়ে যায়। দেখুন, বাংলাদেশে
5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, আমাদের জুলাইয়ের যে চেতনাটা আমরা লালন করি, নতুন বাংলাদেশ চাই। জামাত ইসলামের গোটা পলিটিক্সটা হচ্ছে নতুন রাজনৈতিক চিন্তাকে সামনে রেখে। কিন্তু যাদের কথা উনি বলছেন, দেখুন তো বিগত 14 মাসে তারা কোনো পরিবর্তন হয়েছে কিনা? এটা কি আমাদের রাজনীতি যে আমরা 14 মাসে প্রায় 167 জন লোক নিজেরা আভ্যন্তরীণ খুনাখুনিতে মারা গেল? এটা কি রাজনীতি? যেই চাঁদাবাজি করে আওয়ামী লীগ 15 বছর আমার জুলুম করেছে, 7,000-এর মতো নেতাকর্মী সেখানে বহিষ্কার হয়েছেন ওই রাজনীতির কারণে। ওনারা কি পরিবর্তন হয়েছেন? মূলত আসলে কাজটা হচ্ছে, যদি জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশের বহু দলের রাজনীতিই থাকবে না। কারণ যারা একটু বলি ফিনিশ, যারা রাজনীতি করেন টাকা উপার্জন করার জন্য, সুবিধা ভোগের জন্য, জামাত ইসলামী সে রাজনীতি আমরা করছি? বাংলাদেশে কোথাও কোনো দখলবাজের সাথে আমরা সেখানে আছি? আমি একটু বলি আপনাকে, আলোচনা বলেছেন, সমাধান আমরা প্রস্তাব দিয়েছি না? জামাত ইসলামী নায়েব আমি তো বলেছেন যে আপনারা আসেন আলোচনা করার জন্য। এই আলোচনার বিষয়টিও আছে আলোচনার মধ্যে, আজকের আলোচনার মধ্যে আমি কম সময় পাচ্ছি, আমি শেষ করে আমারটা কথা, এরপর আপনি বলেন আমাকে যে আলোচনাতে আমরা প্রস্তাব দিই। এখনো আমরা ইতিমধ্যে আমাদের দল থেকে 2 জনের কমিটি করা হয়েছে যাতে আলোচনা করে সমাধান করা যায়। ওকে, এই যে আলোচনা করে সমাধানের এই পথটি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে মতানৈক্য হচ্ছে, সেটি নিজেদের মধ্যে বসে এক ধরনের আলোচনা করে সেটিকে সমাধান করার কথা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা ওই বিষয়টি নিয়ে বেশ আতঙ্কিত। আমি রাশেদ খানের কাছে চলে যেতে চাই। রাশেদ খান, অনেকগুলো প্রশ্ন এসেছে, আমার নিজের কোনো প্রশ্ন নাই, আপনি নিশ্চয়ই আতিকুর রহমান সাহেবের প্রশ্নগুলোর উত্তর দিতে চাইবেন। দেখেন, আমি যে কথাগুলো বলেছি, আমি প্রত্যেকটা কথার উদাহরণ দিয়েছি। আমি শিশির মনির ভাইয়ের কথা বলেছি যে তারা সমালোচনা করেছিল, তারা বহিষ্কার হয়েছিল অথবা তারা পদত্যাগ করেছিল, যেটি হোক না কেন, যেটি হোক হয়েছিল, শিশির মনির ভাইরা এই সমালোচনা করেছিলেন এবং গণমাধ্যমে আছে। এখনো সংগঠন আছে, জি, খুব ভালো, আমাদের ভুল ধারণা প্রকাশ। হ্যাঁ, ঠিক আছে, তবে গণমাধ্যমে এসেছে। তিনি বললেন আসন ভাগাভাগির কথা। বাংলাদেশে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে ক্ষমতায় থেকেছে জামাত, এবং সেই সময়কার বিএনপি কোনো সংস্কারের কথা বলতো না। সেই সময়কার বিএনপি নিয়ে অনেক সমালোচনা ছিল, অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আর এই সময়কার বিএনপির মধ্যে সংস্কারের কথা আছে, পরিবর্তন আছে। হ্যাঁ, অর্থাৎ বিএনপির সাথে তারা যে সময় ছিলেন, ওই সময়কার বিএনপি বর্তমানের বিএনপির থেকে ইতিবাচক ছিল বা তাদের আচরণ আরও বেশি ভালো ছিল, এটা মানুষ মনে করে না। তার মানে বিএনপি এই সময়ে, হ্যাঁ, তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি যে সময় বিএনপিকে আপনি খারাপ মনে করতেন, সেই সময় আমার প্রশ্ন হলো, সেই সময় সমালোচনা কেন করেননি? কারণ আপনি সেই সময় আসন ভাগাভাগি করেছেন, অর্থাৎ ভাগটা পাইলে আপনি চুপ হয়ে যান। যে উদাহরণ আমি দিয়েছি যে আপনি তো আরো 7টা দলের নেতৃত্ব দিচ্ছেন, তাই না? যদিও বলছেন না যে না আমরা কেউ এখানে আসলে নেতৃত্বে না। আমার প্রশ্ন হলো, আপনি জাতিসংঘ সফরে গেলেন, বাকিদেরকে কেন নেওয়া হলো না? আমাদের না রাষ্ট্রের, আমি এই কোশ্চেন প্রধান উপদেষ্টা করবেন, শেষ করি। আপনি কেন সরকারটা আমাদের ছাপাই দিচ্ছেন কেন? আপনি বিএনপি কে কোশ্চেন করেন, এখন কথা হলো যে কোশ্চেন করুন, কথা করেন না কেন? আপনি কথা হলো যে রাষ্ট্রের দায়িত্বটা আমাদের উপর ছাপাই দিচ্ছেন কেন? কথা হলো যে আপনি তো রাষ্ট্র পরিবর্তন করতে চান, সামনের কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন, আপনি এনসিপি কে বলেন, ন্যায় বিচারের কথা বলেন। কিন্তু আমার কথা হলো, আপনি বিএনপি কে বলেছেন যে আমাদের কেন নিচ্ছেন না? আমি কিন্তু আমার কথা ওই সময় বিশ্লেষণ করেছি, শুনেছেন, আবারও বিশ্লেষণ করতেছি, আপনি শুনলে এটা আপনি বুঝতে পারবেন। আপনি কিন্তু ন্যায় বিচারের কথা বলছেন, কিন্তু ন্যায় বিচারটা করতেছেন না। আপনি বৈষম্যমুক্ত সমাজ গড়বেন বলতেছেন, কিন্তু এখনই করে দেখাচ্ছেন না। আমি সেইগুলো উদাহরণ সহিত বুঝিয়েছি। এবার গণভোটে আছি, দেখেন গণভোট যদি আজ থেকে 6 মাস 9 মাস আগে জামাত দাবি করতো, ওকে পারফেক্ট। নোট অফ ডিসেন্টের কথা তিনি বলেছেন, তিনি ঐক্যমত কমিশনের বৈঠকে তিনি যাননি, আমি গিয়েছি, এই জন্য আমি জানি। সেখানে বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সহই গণভোটে যাবে, এবং একটি পুস্তক তারা তৈরি করেছে, সেখানে নোট অফ ডিসেন্ট এইভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে যে কয়টি দল দিয়েছে, এভাবে দেওয়া আছে, তাই না? তো সেইগুলো বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে আপনি কি বোঝালেন যে 9 মাসের আলোচনা ব্যর্থ? তাহলে 9 মাস আগে আপনি এখন যেটা সরকারের কাছে সুপারিশ করেছেন, তাই না? তো এইটাই যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে 9 মাস আগে গণভোটে কেন গেলেন না? জামাতের গণভোটের দাবি যৌক্তিক, কিন্তু সময় তো ইম্পর্টেন্ট। এখন তো সময় নাই। এখন এই সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে না এখনো পর্যন্ত, জাতীয় নির্বাচনের জন্য। সেই সরকারকে আপনি বাধ্য করতে চাচ্ছেন যে এই সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। গণভোট কি জাতীয় নির্বাচনের মতো আরেকটা ইলেকশনের দিনই চাচ্ছে? বিএনপি চাচ্ছে না তো। এটা আপনাকে আমি অবস্থা ক্লিয়ার করি। সেটা হলো জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমাদের সামনে দেওয়া হয়েছিল, 3টা লাইন ছিল। তার শেষ লাইনটা ছিল একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। তো যখন এটা আসলো, তখন আমাদের কাছে মনে হলো যে এটা তো ঠিক আছে, করা যায়। গণভোট তো আগে করার বাস্তবতা এখন নাই, সময় কম। তো সেক্ষেত্রে বিএনপি ওই সময় বললো যে সব সময় পৃথিবীর ইতিহাসে দেখবেন যে গণভোটটা
নতুন সংসদ গঠনের পরে সেখানে আলাপ আলোচনা হয়, এরপরে সেটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোটে চলে যায়, যেটা বাংলাদেশে কয়েকবার হয়েছে। এবং এই সেম কথা স্বাধীন মালিক নিজে বলেছে, তাই না? আপনি নিশ্চয়ই শুনেছেন। তো বিএনপিকে তখন আমরা বোঝালাম যে আসেন গণভোটটা একই দিনে হোক, আপনারা রাজি হয়ে যান। বিএনপি রাজি হলো, জামাত রাজি হলো না। ওকে, আমি শেষ করি প্লিজ, লেট মি ফিনিশ। একটা গুরুত্বপূর্ণ কথা বাকি আছে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসব। এই একটি জায়গাতেই আমরা ফিরে আসব নিশ্চয়ই। দর্শক থাকুন, ZSRM নিবেদিত দেশ সন্ধ্যার সাথে, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরে যেতে চাই এবং এই অংশের শুরুতে রাশেদ খান আপনার কাছে যেতে চাই। আপনাকে কথা দিয়েছিলাম আপনার কাছে ফিরবো। সেই সাথে একটু যুক্ত করতে চাই, যেমনটা আতিকুর রহমান বলছিলেন যে আয়না ঘরে কারা বন্দী ছিল, বেশিরভাগই জামাত এবং শিবিরের যারা ছিলেন তারা বন্দী ছিলেন, এবং জামাতের নেতাদেরকে একেবারে অন্যায়ভাবে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং অনেক বিষয় তো রয়েছে। আপনি বললেন যে বিএনপিকে মানানো গেল, জামাতকে মানানো গেল না, অনেকগুলো বিষয় আছে। আপনি নিশ্চয়ই ব্যাখ্যা করতে যাবেন আপনার জায়গা থেকে, রাশেদ খান। ধন্যবাদ। আমি যেটি বলছিলাম তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব। দেখেন, জামাত কিন্তু গণভোট চায়নি ঐক্যমত্য কমিশনের বৈঠকে। তারা চেয়েছিল বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, কোনো গণভোট চায়নি। তো যখন আলোচনার ভিত্তিতে যখন হলো যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অর্ডার দিতে হবে এবং সরকার বলল একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, এরপর থেকে জামাত ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর থেকে শেষ হয়ে গেল যখন মেয়াদ, তারা শুরু করলো নতুন রাজনীতি, আগে হতে হবে গণভোট। জামাত কিন্তু গণভোট চায়নি। এই কথাগুলো অনেকে বলতেছে না, কিন্তু আমি তো নিজে সাক্ষী, আমি তো নিজে দেখেছি। আমাদের প্রতিনিধির সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা বলেছে যে বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে এটা বাস্তবায়িত হতে হবে, বিশেষ সাংবিধানিক অর্ডার। তো যাই হোক, আমার খুব দুঃখ লাগছে যে আসলে জামাতকে আসলে অন্যান্য দল মিলে, আমরা 9টা দল মিলে উদ্যোগ নিয়েছিলাম যে কিছুটা হইলেও তারা ছাড় দিবে, কিন্তু তারা ছাড় দিতে রাজি না। কিন্তু তারা নিজেরাই ছাড় দেয়। কারোর সাথে নেগোসিয়েশন, আলোচনার মাধ্যমে ছাড় দিলে সম্মান বা শ্রদ্ধার জায়গাটা থাকে। যেমন নিম্নকক্ষে পিয়ারের দাবি তারা বাদ দিয়ে দিয়েছে নিজেরা। তো এটা কি জামাতের জন্য ভালো হয়েছে? আপনি যে দাবি বাস্তবায়িত করতে পারবেন না সেই দাবি নিয়ে মাঠে কেন নামেন? এখন তো আগে গণভোট হবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আগে গণভোট হবে না। তো আপনি জামাত হিসেবে আপনার তো বোঝা উচিত, আপনার তো ভবিষ্যৎ অনুমান করতে পারা উচিত রাজনীতিবিদ হিসেবে, যে গণভোট আগে হওয়ার বাস্তবতা নাই, সরকারও করবে না। সরকার হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। এটা তো শুধু জামাতের দাবি না, এটা তো এনসিপিরও দাবি। না, এনসিপি ফ্লেক্সিবল। আমরা তো কালকে বসলাম, এনসিপি বললো যে একই দিনে হলেও তাদের সমস্যা নাই, আগে হলেও সমস্যা নাই, তারা এই বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে কোনো আপত্তি নেই। অর্থাৎ এনসিপি ফ্লেক্সিবল। জামাতও যদি এরকম হতো কোনো সমস্যা নাই। এখন আপনি বললেন জামাত শিবিরের অবদানের কথা, আমি অস্বীকার করেছি? আমি আগেই বলেছি যে বাংলাদেশে হাসিনা ফিরে আসলে সব থেকে বেশি টার্গেটেড হবে জামাত এবং শিবির। জামাত শিবিরের নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমি আমার বক্তব্যে সবসময় বলি, যখন জামাত শিবির মাঠে নামতে পারেনি, আপনি গুগল দেখবেন, ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, আমার এবং আমাদের সভাপতি নুরুল হক নূরের বক্তব্য মিলিয়ন ভিউ হয়েছে। যখন জামাতকে নিষিদ্ধ করা হয় ওই সময় তো যারে পাইতেছে তারে ধরতেছে, গুম করতেছে, খুঁজতেছে। আমাদের সভাপতি নুরুল হক নূর এই জুলাই আন্দোলনের সময় অ্যারেস্ট। তখন আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে জামাতের নিষিদ্ধের প্রতিবাদে আমি বিবৃতি দিয়েছি। এই বিবৃতি দেওয়ার পরে আমার বাসায় 2বার অভিযান চালানো হয়েছে আমাকে ধরার জন্য। তো জামাত যদি আজকে মনে করে যে আমার সমালোচনা সহ্য করতে পারতেছে না, জামাতের জন্য যত বক্তব্য দিয়েছি, কই জামাতের কাছ থেকে তো কোনো কৃতজ্ঞতা প্রশংসা শুনি না। তো আমি 10 সেকেন্ডে শেষ করি। আমি আবারও বলছি, জামাত শিবির বাংলাদেশের গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। শিবিরের, বিশেষ করে ঢাবি শিবিরের ভূমিকা বেশি। এবং আমার কাছে যেটা মনে হয় যে শিবিরের রাজনীতির ভিতরে অনেক গুণগত পরিবর্তন আছে, যেটা জামাতের ভিতরে আমি চাচ্ছি তারা ওই ধরনের পরিবর্তনটা করুক। এখন আমার শেষ কথা হলো যে ডাকসুতে শিবির যে কৌশলে জয়ী হয়েছে, ভিপি ক্যান্ডিডেটের এক পাশে, জিএস ক্যান্ডিডেটের এক পাশে, আর মাঝখানে একজন নন হিজাবি নারী, ইসলামী ছাত্র শিবির হিসেবে ক্যাম্পাসে তারা জয়ী হয়নি। তারা কিন্তু একটা মধ্যপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব দানকারী হিসেবে জয়ী হয়েছে এবং সার্বজনীন তারা প্ল্যাটফর্ম দিয়েছে। জামাতের মিছিল মিটিংয়ে জামাত কি চাইলেই কোনো সমাবেশে এখন কোনো নারীকে তাদের সমাবেশে এখানে বসাইতে পারবে? তো ডাকসু নির্বাচনে যে ভোটটা পেয়েছে যে কৌশলে, জামাত কি সেম কৌশলে সারা দেশে এই ভোটগুলো পাবে? অর্থাৎ জামাত
এই কৌশলের রাজনীতি করতে গিয়ে জামাতের আসলে কতটুকু জামাত ভালো করতে পারবে নাকি খারাপ করবে আমি জানি না, বাট আমার এতটুকু কথা সেটি হলো জামাতকে সহনশীল হইতে হবে। জামাতের বিষয়ে কোনো সমালোচনা করা যায় না, শিবিরের বিষয়ে কোনো সমালোচনা করা যায় না। ফেসবুকের কমেন্টগুলো চেক করলে দেখি যে নোংরা ভাষায় গালিগালাজ, আই ক্যান্ট বিলিভ যেটা জামাত এবং শিবির করতেছে। আপনি সামনে এসে মিষ্টি কথা বলতেছেন আর কমেন্টে গিয়ে আপনি যে ভাষায় কথা বলতেছেন, আমি জামাত শিবিরের প্রতি অনুরোধ করবো যে আপনাদের নেতৃবৃন্দকে এই প্রশিক্ষণটা দেন যে সমালোচনা সহ্য করতে হবে। সমালোচনা শুনলেই আপনি রেগে যাবেন, গালিগালাজ করবেন, আক্রমণ করবেন। মানে আগে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যে ধরনের বট বাহিনী, এখন আমরা দেখেছি যে আমাদের উপর মব অ্যাটাক করা হচ্ছে, মানে সাইবার অ্যাটাক করা হচ্ছে। এটা খুব দুঃখজনক। নিশ্চয়ই অনেক এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে জামাত কেন তাদের সমালোচনা সহ্য করতে পারে না, এবং নির্বাচনের প্রক্রিয়াটি নিয়েও তিনি কথা বললেন। ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি নিয়ে কথা বললেন তিনি। এবং আমি যদি আরো একটু যুক্ত করে দিই, সেটি হলো যে বিএনপি এবং জামাতের মধ্যে যে এখন স্পষ্ট একটা বিভক্তি, সেটা আমরা একেবারে খুব খোলা চোখে দেখতে পাচ্ছি। এই বিভক্তি বা এই মতানৈক্য বা এই দ্বন্দ্ব নির্বাচনের মাঠ পর্যন্ত পৌঁছলে সেটি আসলে কি ফল দিবে দেশের রাজনীতিকে? জনাব আতিকুর রহমান। দেখুন, আমি তো কিছুটা সময় কম পাচ্ছি, কারণ আমি কথা বলা শুরু করলে সময়টা শেষ হয়ে যায়। না, এই অভিযোগ করেন না। আমাদের এই কথাটি আগে বলতেন আমাদের কিছু সুশীলরা, যে জামাতের বিরুদ্ধে কথা বললেই সোশ্যাল মিডিয়াতে ওনাদেরকে অ্যাটাক করে। তাহলে কি পুরো বাংলাদেশ সব জামাত শিবির হয়ে গেছে? কোটি কোটি মানুষ এখানে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম। সব মানুষ যদি নেগেটিভ কমেন্ট যদি সব জামাতের হয়ে গেছে। আসলে এটা অনুমান নির্ভর কথা। জামাত একটি নৈতিক সংগঠন। আমরা কোনোভাবেই কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, কথা হোক, এভাবে আমরা মন্তব্য করাতে উৎসাহিত কখনো করি না। রাশেদ ভাই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখুন সমস্যাটা ওখানেই তৈরি হয়েছে। বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ অনেক ট্যাগিং তো আমাদেরকে দেওয়া হয়েছিল। 4টে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে যে বাংলাদেশের নতুন বাংলাদেশ যারা ধারণ করে এবং পরিবর্তিত যে রাজনৈতিকটা পরিস্থিতিটা ছাত্র সমাজ প্রত্যাশা করে, ছাত্র শিবির সেটা ধারণ করতে পেরেছে বলেই 3বারের ক্ষমতা আসা দলে ছাত্র সংগঠন সব জায়গায় তারা মানে খারাপ করেছেন, এবং শিবির সেখানে এটা শিবিরেরই ক্যাডি বলবো। এবং ছাত্র শিবিরকে জেনেই জুলাই যোদ্ধারা যারা ভূমিকা রেখেছেন তারা আমাদের প্যানেলে এসেছেন, এবং ছাত্র সমাজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বলে আমরা সেখানে ভালো করতে পেরেছি। রাশেদ ভাই বললেন যে আমরা সার দেওয়া ব্যাপারে, সারটা প্রশ্নটা কোথায়? জামাত ইসলামী ফিয়ারের কথা বলে, দেখুন জামাতেরটা বুঝতে সময় লাগবে। এদেশে কেয়ারটেকারের উপকার কে? জামাত যখন সর্বপ্রথম 80-র দশকে কেয়ারটেকার নিয়ে কথা বলেছে, 8 বছর লেগেছে সবার বুঝতে একসময় বিএনপিও যখন এটাকে বুঝতে চায় নাই, 172 দিন হরতাল করতে হয়েছে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে, সেই 92 থেকে 96 পর্যন্ত, যার ফলশ্রুতি কিন্তু আওয়ামী লীগ তারা আসার সুযোগ পেয়েছে। ফিয়ারের দাবিটাও আমরা সরে যাইনি, দাবি আমাদের আছে, কিন্তু আমরা মনে করি বাংলাদেশে ওনারাও একসময় বলবেন পিয়ারের, আমি এখানে রেকর্ড করে কথা বলে গেলাম, একসময় বিএনপি সহ সব দলে বলবে কি পিয়ার লাগবে। জামাতের এই দাবি জামাত জেনে শুনে গবেষণা করে উত্থাপন করেছি। বিশ্বের 91টা দেশে পিয়ার আছে, বাংলাদেশও আগামী রাজনীতিকে ক্ষমতা ভারসাম্য করতে হলে পিয়ার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বলেছেন যে আমরা গণভোট আগে চাইনি। দেখুন আগে তো আমাদের বিষয়গুলো এক হতে হবে, যে আমরা কোন বিষয় ঐক্যমত হব। জুলাই সনদ যখন বাস্তবায়নের কথা হলো তখনই বলছে আমাদের আইনি ভিত্তি দিতে হবে, গণভোট দিতে হবে। এখন জামাতের গণভোট চাওয়াটা কি অপরাধ? জামাতের আমরা কি দলগুলো সব হয়ে গেলাম যে আমি বিএনপি আমি জামাত সবে আমরা দেশের মূল মালিকানা হয়ে গেলাম? জনগণের কোনো মালিকানা সেখানে নাই, তো জনগণের মালিকানা না। বিএনপি বললো গণভোট লাগবে না, জামাত বললো লাগবে, আর জনগণ কি মাঝখানে কোনো ভূমিকা সেখানে নাই? তো আপনি নিয়ে যান জনগণের কাছে কি করতে চায়। মূল হচ্ছে যেটি আমরা বলি, যদি আপনি গণভোটটাকে ইলেকশনের দিন দেন, আপনি ধরে রাখেন এই গণভোটের যে উদ্দেশ্য কখনো সফল হবে না। এবং যারা এই সংস্কারকে যারা একটু বলেন, যাদের দলের স্থায়ী কমিটির মেম্বাররা বলেন যে জুলাই সনদের দরকার, আমরাই সব করব, আপনার কি দেশের সব মালিকানা হয়ে গেছেন? দেশে কোনো লোকজন নাই, দল নাই, আপনি সব করবেন কেন? এখনকার এই যে একটা বিপ্লব হয়ে গেল, যারা গণভোট নিয়ে একই দিনে করার কথা বলেন তারা বিপ্লবকে ভুলে গেছেন। 2000 মানুষের জীবন দিয়ে আমরা বিপ্লবটা পেয়েছি। আমরা আবার এমন বাংলাদেশ চাই, আরো লোক মারা যাক, এরপর আবার ঠিক হবো আমরা।
আমরা মনে করি ধন্যবাদ, আমরা কিন্তু আতিকুর এখনো রহমান। সময় শেষ হয়ে যায় না, আমি খেয়াল করছি, আমি কথা শেষ করতে পারছি না। আমরা মনে আমার করি তো সময় শেষ না, হয়ে যাচ্ছে। আমি বলছি যে গণভোটটা এটা শুনেন, জামাত আমরা হিসাব আমাদের ক্ষতির কিছুই নাই, দেশ ক্ষতিগ্রস্ত হবে। জামাতের এই দাবিগুলো দেশের মানুষের পক্ষে, আমরা ক্ষতি কি হবে আমাদের? আর আমরা এগুলো নিয়ে চলবো, আমাদের পাশের মঞ্চে আমরা হাসবো, জেলখানে আমরা হাসবো, অসংখ্য ধন্যবাদ। আমাদের কোনো সমস্যা অসংখ্য দেশের মানুষ ধন্যবাদ এখানে আতিকুর ক্ষতিগ্রস্ত। রহমান। আতিকুর রহমান অসংখ্য ধন্যবাদ। রাশেদ খান 30 সেকেন্ড। জি, আমি যেটা বলছিলাম, আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমরা দেখলাম অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে শিবির মধ্যপন্থী ভূমিকা অবতীর্ণ হলো, অর্থাৎ এক পাশে শিবিরের ভিপি ক্যান্ডিডেট, মাঝখানে নন হিজাবি একজন শিক্ষার্থী, আরেক পাশে জিএস ক্যান্ডিডেট। আমি বলছি যে জামাতকে আসলে জাতীয় নির্বাচনে এই একই ধরনের কৌশল নিবে কিনা, এবং কোন কৌশল, এই ধরনের কৌশল ইসলাম এলাও করে কি না। আপনি বলছেন ইসলামিক দল, কিন্তু আমার প্রশ্ন হলো এই ধরনের কৌশল ইসলাম এলাও করে কিনা। ইসলাম এলাও করে কিনা। রাশেদ খান অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট আতিকুর রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের মতো। নিশ্চয়ই আমরা আরো ভবিষ্যতে আরো বিস্তারিত জানবো আপনাদের কাছে। এখন আজকের মতো শেষ করতে চাই। দর্শক, ZSRM নিবেদিত সংবাদ দেশ সন্ধ্যা শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।